আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দশম গ্রেড বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। নেতা কর্মীদের প্রতি দরদ নেই বলে শেখ হাসিনা পালিয়েছেন, অথচ অবর্ণনীয় নির্যাতনের মুখেও দেশ ছাড়েননি খালেদা জিয়া। ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছা সরকারের নেই, মন্তব্য আইন উপদেষ্টার। উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনের আশাবাদ। নির্বাচনের আগে ছাড় হচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ষষ্ঠ কিস্তি, জানালেন অর্থ উপদেষ্টা। বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক। দুর্ধর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে পদ্মার চরে পুলিশের অপারেশন ফার্স্ট লাইট। দেশি বিদেশি অস্ত্র মাদকসহ 21 জন আটক। এবং শর্ত সাপেক্ষে ভবনের উচ্চতা দ্বিগুণ করে ড্যাপের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সংশোধনকে স্বাগত জানালেন আবাসন খাতের ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান চঞ্চল। জানান, দশম গ্রেড সহ 3 দফা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। এর আগে শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এর অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও 3 দফা দাবি বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতি চলবে। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং 3 দফা দাবি বাস্তবায়নে আমাদের কর্মসূচি আজ থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। যৌক্তিক দাবি সময় নিয়ে আমরা মাঠে আছি। যদিও সরকার মেনে নেয়, আমাদের সরকার মেনে নেন, তাহলে আমরা এখনই মার্চে চলে যাবো। কিন্তু সকল বিভাগে পদোন্নতি আছে, আমাদের পদোন্নতি নাই। আমাদের শিক্ষকদের উপরে যে অমানবিক অত্যাচার এবং তাদের উপরে যে প্রশাসন যে অত্যাচার করেছে, এইটার প্রতিবাদে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, শিক্ষকদের আন্দোলন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, কিছুক্ষণ আগে এখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, এই সমন্বয়কারী যারা রয়েছেন শিক্ষকদের আন্দোলনের তথা দশম গ্রেড বাস্তবায়ন যে পরিষদ রয়েছে প্রাথমিকের শিক্ষকদের, সেই পরিষদের নেতারা কিন্তু এখানে ব্রিফিং করেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি, গতকাল যে পুলিশের সাথে যে সংঘর্ষ ঘটনা ঘটেছিল প্রাথমিকের শিক্ষকদের সাথে, সেই ঘটনায় কিন্তু 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান ছিলেন, খায়রুন নাহার, লিপি এবং শামসুজ্জামান সহ বেশ কয়েকজন ছিলেন সেই গ্রেফতারের তালিকায়। তাদেরকে কিন্তু আজকে সকালবেলা পুলিশ কিন্তু ছেড়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন দুপুর বেলায় শিক্ষকরা কিন্তু এখনো এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন এবং তারা এখানে আজকে নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটির নাম হচ্ছে চুপ থাকা কর্মসূচি। অর্থাৎ মুখে একটি কালো কাপড় বেঁধে তারা এখানে চুপ করে অবস্থান করবেন এবং সরকারকে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য বারবার অনুরোধ জানাবেন। তো এই কর্মসূচির পাশাপাশি তারা বলছেন যে যদি তাদের দাবি যেটি রয়েছে দশম গ্রেড বাস্তবায়ন, তাদের 16 বছর হওয়ার পরে যে পদোন্নতি, বিভাগীয় পদোন্নতি, এইরকম অনেক 3টি দাবি কিন্তু তারা দিয়েছেন এবং এই
3টি দাবি যদি তাদের বাস্তবায়ন করা না হয়, একই সাথে তারা কিন্তু আরো 2টি দাবি জানিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা জানিয়েছেন। এরকম সব দাবিগুলো যেগুলো তারা এখান থেকে জানাচ্ছেন, সেগুলো যদি বাস্তবায়ন করা না হয়, সেক্ষেত্রে সারা দেশে তালাবদ্ধ কর্মসূচি পালন করবেন এবং বিদ্যালয়ের ক্লাস বর্জন করে তারা তাদের এই কর্মসূচি লাগাতার করবেন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিছুটা হলেও কিন্তু এটি ঝুঁকির মুখে পড়ার একটি শঙ্কা দেখা যাচ্ছে তাদের এই কর্মসূচিকে ঘিরে। তবে আমরা বিভিন্ন সমর্থিত সূত্রে এবং এখানকার যারা শিক্ষক আন্দোলন করছেন তাদের মাধ্যমে বিকেলে এই সমস্যা যেটি লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে আসলে জানা যাবে যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এসবের বিষয়ে সরকার আসলে কি সিদ্ধান্ত নেয়। তবে সরকারের কাছ থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং তাদের যে গেজেট রয়েছে সেটি প্রকাশ না হওয়া পর্যন্ত তারা লাগাতার এই শহীদ মিনারের অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি যেটি রয়েছে সেটি পালন করবেন। সেক্ষেত্রে 65,000 বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে লেখাপড়া কোন দিকে যাবে সেটি নিয়ে এখনো সংশয় দেখা দিয়েছে। তো পুনম, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। এদিকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বরিশালে কর্মবিরতির কারণে ক্লাস বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। সকাল থেকে শিক্ষার্থীদের স্কুলে এসে ফিরে যেতে দেখা গেছে। মেহেরপুরে সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা ক্লাস বন্ধ রেখেছেন। ঝালকাঠিতে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে জেলার 564টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি। সকাল থেকে বিদ্যালয় বন্ধ রেখে তারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অবস্থান নেন। শিক্ষকরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদের 3টে দাবি আছে সরকারের কাছে, এজন্য আজ থেকে আমরা কর্মবিরতি শুরু করছি। দুর্ভাগ্যজনকভাবে সরকার সেটাকে প্রতিহত করার জন্য পুলিশি নির্যাতন চালায়। ওখানে আমাদের অনেক শিক্ষক আহত এবং 5 জনকে গ্রেফতার করা হয়েছে। উপদেষ্টা মহোদয়কে আহ্বান জানাবো অবিলম্বে এর সমাধান করে আমাদের সকল শিক্ষককে ক্লাসরুমে ফেরার সুযোগ করে দেন। নেতা কর্মীদের প্রতি দরদ নেই বলে শেখ হাসিনা পালিয়ে গেছেন, অথচ অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের পরও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল জানান, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, কিন্তু সেসব সংস্কারে বিএনপি রাজি নয়, তা সংসদে গিয়ে আলোচনার মাধ্যমে পাশ হবে। বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তারা কৃষকের কষ্ট বোঝে না দাবি করে ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। এই সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভোট করে আসেন, কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিয়েছি হাসিনা পালানোর পরে সে দেশ চালাবে এবং নির্বাচন করবে, তাই না? দুঃখের কথা হচ্ছে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, তো মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমরা এই কৃষকের সমস্যা সমাধান করতে চাই। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, 16-17 বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে, তবে এবার উৎসব মুখর পরিবেশে ভোট হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনমনের শঙ্কা থাকলেও যথাসময়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য
কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের জামিনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন। এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন। আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে, কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা চালাতে পারে, তাদের যদি আপনার বেশি জামিন হয়ে যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি। লিগ্যাল এডের সংস্কার এবং মামলার জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে, একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। নির্বাচনের আগেই IMF এর ষষ্ঠ কিস্তি ছাড় হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান নির্বাচনের পর তাদের প্রতিনিধি আবারও বাংলাদেশে আসবে। সে সময় সব ঠিক থাকলে ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ একসাথে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে IMF। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও এবং বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে ভ্যাট কাঠামো সংস্কার, কর্পোরেট কর বৃদ্ধি, ব্যাংকিং খাতের উন্নয়ন এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএনপি প্রতিনিধি দল জানায়, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। IMF বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জানায়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ডক্টর জিয়াউদ্দিন হায়দার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি আলোচনায় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান শহীদ পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন এবং 24 জুলাই গণ আন্দোলন চলাকালে আহত ফারহান জামিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শহীদ মীর মুগ্ধর ছোট ভাই, সদ্য বিএনপিতে যোগ দেয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দেশের 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার 9 জন কর্মকর্তাকে 9 জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। এদিকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা 7 জন উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। দুর্ধর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী 4 জেলায় দুর্গম বিস্তীর্ণ পদ্মারচরে অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। ভোরে এই অভিযান শুরু হয়। পুলিশ, র্যাব ও এপিবিএন এর 1200 সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। সাঁড়াশি অভিযানে কাকন বাহিনীর 21 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানের এই ধারা সবসময় অব্যাহত থাকবে। এর আগে গত 27 অক্টোবর চরে কাশের খড় দখলকে কেন্দ্র করে
কাকন বাহিনীর গুলিতে বাঘায় আমান ও নাজমুল নামে দুজন নিহত হন। এ সময় কাকন বাহিনীর এক সদস্য মারা যান। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022 থেকে 2035-এর সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে সড়কের প্রশস্ততা বিবেচনায় ভবনের উচ্চতা প্রায় দ্বিগুণ হচ্ছে। সংশোধন হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালাও। পরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণের শৃঙ্খলা ফেরাতে সংশোধিত ড্যাব ভূমিকা রাখবে বলে জানান রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগর সহ আশপাশের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলমান মহাপরিকল্পনার মাঝেই সংশোধিত ড্যাপের অনুমোদন দিয়েছে সরকার, যেখানে রাজধানীকে 275টি ব্লকের পরিবর্তে 68টি ব্লকে ভাগ করা হয়েছে। সংশোধিত ড্যাপ এবং খসড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025 অনুযায়ী রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকা বাদে প্রায় সব এলাকার ফ্লোর এরিয়া রেশিও প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ব্লক ভিত্তিক ভবন নির্মাণে থাকছে আলাদা ছাড়। ড্যাপের এই সংশোধনকে ইতিবাচক বলছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠনের এই নেতা। নতুন ড্যাপে কিছুটা হলেও হয়তো ভালো হবে বলে মনে করি, যদিও গেজেট হয় নাই, গেজেট না হওয়া পর্যন্ত আগাম কিছু বলা যাবে না। তো মানুষের মুখে যেটা শুনতেছি সে থেকে মনে করি যে একটা কিছু ভালো হবে। প্রস্তাবিত ড্যাপের শর্ত অনুযায়ী মুখ্য ও সাধারণ জলস্রোত একীভূত করে বন্যা প্রবাহ অঞ্চল ঘোষণা করা হয়েছে। একই সাথে কৃষি জমিতে সীমিত পরিসরে নাগরিক সেবা নির্মাণের অনুমতি থাকলেও নতুন সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। ভবন নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে 5 কাঠা বা তার বেশি আয়তনের জমির জন্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান বা এসটিপি বাধ্যতামূলক করা হয়েছে, যা ইতিবাচক হলেও ড্যাপের সংশোধন নিয়ে পরিকল্পনাবিদদের রয়েছে ভিন্ন মত। এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে কিভাবে শহরের বাহ্যকতা বাড়ানো যায়, শহরের নাগরিক সুযোগ সুবিধা দিয়ে বাড়ানো যায়, এটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিস্ময়কর যে বরঞ্চ আলোচনাটা আবাসন ব্যবসায়ীদের চাপে উল্টো জায়গায় চলে গেল। সেটা হচ্ছে আবারও ড্যাপ সংস্কার করে পরিবর্তন করে আবারও ফার বাড়াতে হবে, জনঘনত্ব বাড়াতে হবে, ইউনিট বাড়াতে হবে। অবৈধ উচ্চতা বা অবৈধভাবে সরু সরু রাস্তায় উঁচু ভবনের যে প্রবণতা, সেটা এই নতুন ড্যাপে রদ করা হয়েছে। একদল বলার চেষ্টা করছে উঁচু ভবন করে ঢাকা শহরের জনঘনত্ব বেড়ে যাবে, ওই হবে সেই হবে, পুরোটা মিথ্যাচার। ড্যাপের এই সংশোধনকে সময় উপযোগী উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, এতে ভবন নির্মাণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে। আমাদেরকে তো বিভিন্ন দিক কনসিডার করতে হয়েছে, যেমন আমাদেরকে পরিবেশ দেখতে হয়, স্বাস্থ্য দেখতে হয়। কিছু ফার বাড়ানোর কারণে হাইট ডবল হবে বা এরিয়া ডবল হবে, এটা অ্যাবসলিউটলি রং। আবাসন খাতের সংকট নিরসনে দ্রুত ড্যাপের প্রজ্ঞাপন ও তা বাস্তবায়নের দাবি জানান সংশ্লিষ্টরা। প্রায় 1500 বর্গ কিলোমিটার আয়তনের রাজধানী ঢাকা, জনবহুল শহরে প্রতিনিয়ত গড়ে উঠছে বহুতল ভবন, আর তার শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নেওয়া হয়েছে বিশদ পরিকল্পনা অঞ্চল ড্যাপ, অথচ প্রতিনিয়ত বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে ড্যাপের এই পরিবর্তন কিংবা সংশোধন? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গুম, খুন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে সৃজনশীল প্রকাশনার ধারাবাহিকতা বজায় রেখে অনেক চড়াই উতরাই পেরিয়ে সংগঠনটি আজকের পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি। বলেন, যাত্রাপথ কঠিন হলেও ছাত্র শিবিরের সফলতা কেউ কেউ সহজে মেনে নিতে পারছে না। বিভিন্ন সময় থেকে শুরু হওয়া আজ অবধি সংগঠনটির প্রায় 300টি প্রকাশনা রয়েছে। এসব প্রকাশনী নিয়ে টিএসসিতে রোববার থেকে 2 দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সকালে বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরে তাকে স্বাগত জানান বাংলাদেশের নৌবাহিনী প্রধান। এ সময় বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার জানায়। গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ
করেন পাকিস্তান নৌবাহিনী প্রধান। সাক্ষাতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে আলোচনা হয়। এর আগে ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। শুভেচ্ছা সফর শেষে 12 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন পাকিস্তান নৌবাহিনী প্রধান। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রথমবারের মতো কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করে তাক লাগিয়েছেন কুমিল্লার তরুণ হোসেন রাব্বি। তার উৎপাদিত এসব চারা জেলা ছাড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নতুন পদ্ধতিতে এই সফলতা আশা জাগিয়েছে জেলার সবজি চাষিদের মাঝে। এই পদ্ধতির সম্প্রসারণে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি বিভাগও। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোকোপিট হল নারকেলের ছোবড়া আর বার্মি কম্পোস্টের সংমিশ্রণ। মাটিতে উৎপাদন করা চারা অনেক সময় নষ্ট হয়ে লোকসানে পড়তে হয় কৃষকদের, যা কোকোপিট পদ্ধতিতে হয় না। তাই এই চারার চাহিদা দিন দিন বাড়ছে। ইউটিউব দেখে কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদনে আগ্রহী হন বুড়িচং ইউনিয়নের সমেশপুর গ্রামের প্রবাস ফেরত যুবক হোসাইন রাব্বি। পরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে গড়ে তোলেন কোকোপিটে চারা উৎপাদন প্রকল্প। এখন আমি এগুলো শুরু করছি, প্রথমে দেখছি যে মাটির যে চারাগুলো আছে না, কৃষক অনেক লস খায়। তো ইউটিউবে দেখে আমি নতুন কিছু করছি যে এতে কৃষক লস না হয়। ভালোই লাগে। প্রথমে সারা আমার দেখেন পুরাগুলা অলরেডি শেষ হয়ে গেছে, চাহিদা অনেক প্রচুর। আমরা আবেদন করছি যে একটা পলিনেট হাউস হলে ব্যাপক আকারে এগুলা আমরা তৈরি করতে পারবো। তো উপজেলা ম্যাডামও বলছে, আশ্বাস দিছে দিবে আমাদেরকে। কোকোপিটের চারা কিনতে এবং পদ্ধতি শিখতে প্রতিদিনই আসছেন স্থানীয় কৃষকরা। আমরা কোকোপিটটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি। টমেটোর চারা সংগ্রহ করতে আসছি এই জায়গাতে, কারণ কোকোপিটের চারাটা হলো যে বিশেষত্ব হলো যে এটা রোগবালা এটা কম হয়। মাটির থেকে যেটা নেওয়া যায় ধরেন অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক মারা যায়, আর এটা এখান থেকে নিয়ে গেলে ধরেন কি মরার হারটা অনেক কম। এই পদ্ধতিতে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, বেগুন, মরিচ সহ শীতকালীন সবজির চারা উৎপাদন হচ্ছে। কৃষকদের এতে সহায়তা দিতে একটি প্রকল্প চলমান আছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মাটিবাহিত যে রোগগুলোর কারণে চারা মারা যায়, কোকোপিটে চারা উৎপাদন করলে সেটা আমরা দেখি না, আর হচ্ছে এটার পানি ধরে রাখতে পারে ভালো। এই কারণে কৃষক কোকোপিটে চারা উৎপাদন করতে আগ্রহী হচ্ছে। ভালো মানের চারা উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে কোকোপিট পদ্ধতি, এমনটাই আশা কৃষি বিভাগের। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। অনুষ্ঠিত হল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি 55তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। এই উপলক্ষে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও র্যালির আয়োজন করা হয়। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আলোচনা শেষে আইডিবি ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি আইডিবি ভবন থেকে যাত্রা করে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, কদম ফোয়ারা, প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে আইডিবি ভবনে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 8 থেকে 14 নভেম্বর সারা দেশে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে বলে জানানো হয়। এবারে খেলার খবর। আসন্ন যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন হলো আজ। বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা খেলা দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় লাল সবুজের জার্সিধারীরা। 24টি দেশের অংশগ্রহণে আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বসবে যুব বিশ্বকাপের 14তম আসর। পরাগ আরমানের রিপোর্ট।
আমরা একটু করতালি প্রত্যাশা করছি। ভারতের চেন্নাই ও মাথুরিতে যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ দলের শুধুমাত্র অংশগ্রহণ নয়, এ যেন দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে যুব দলের এই টুর্নামেন্ট। 14তম আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দল। এফ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাঠে নিজেদের সেরাটা খেলার তাগিদ দেন যুব বিশ্বকাপগামী দলকে। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল ছাড়বে না। তোমরা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে খেলবে। তোমাদের সেরাটা দাও। দেশবাসীর ভালোবাসা ও সমর্থন তোমাদের সাথে রয়েছে। ক্রিকেটের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ যুব হকি দল। র্যাঙ্কিংয়ে উন্নতির বাসনা ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। কোচিং টিমের টার্গেটই ছিল যে প্রত্যেকটা খেলা ওনারা যেন স্ট্রংলি খেলতে পারে। ইফ দেয়ার ইজ আ লস, ইট শুড নট বি আ বিগ মার্জিন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অধ্যবসায় বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বের সেরা দলগুলোর চোখে চোখ রেখে এবার লড়াই করার সময় লাল সবুজের দলের। ওরাও 11 জন খেলবে, আমরা 11 জন খেলবো। ওরা আমাদের প্রতিপক্ষ, আমরা ওদের প্রতিপক্ষ। কারণ আমরা যদি আগেই ভাবি ওরা আমাদের থেকে অনেক ভালো, বা আমরা যদি এটা ভেবে থাকি যে না আমরা ওদের সাথে লুজ করবো, তাহলে আমরা আগেই হেরে গেছি। সো আমাদের যতটুকু ফাইটিং করা দরকার আমরা ফাইট করবো, যে না ভালো একটা খেলা যতটুকু খেলা যায় তাদের সাথে, ওই ফাইটিংটা আমরা সবসময় করবো। বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর মুখোমুখি হওয়ার আগে 3 জন কোচের অধীনে দীর্ঘ 5 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে যুব হকি দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হলো আজ। রাজধানীর এক হোটেলে সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। অনুষ্ঠানে দেশের ক্রিকেটের সব স্তরকে একত্রিত করার অভূতপূর্ব উদ্যোগ। 2 দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশের 64 জেলার ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও 8 বিভাগের ক্রীড়া কর্মকর্তারা। এই আয়োজনের লক্ষ্য দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ, তৃণমূল কাঠামোর উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে বিসিবির কার্যক্রমের প্রসার ঘটানো। কনফারেন্সের প্রথম দিনে আঞ্চলিক প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন। দিনের গুরুত্বপূর্ণ সেশনগুলোতে থাকছে বিসিবির চার্টার, আঞ্চলিক কাঠামোর ক্ষমতায়ন, তৃণমূল ক্রিকেট থেকে প্রতিযোগিতামুখী ক্রিকেটে উন্নতির পথনকশা এবং বিকেন্দ্রীকরণ কৌশল। এছাড়া নারী ক্রিকেটের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 10ম গ্রেড বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। নেতা কর্মীদের প্রতি দরদ নেই বলে শেখ হাসিনা পালিয়েছেন, অথচ অবর্ণনীয় নির্যাতনের মুখেও দেশ ছাড়েননি খালেদা জিয়া, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছা সরকারের নেই, মন্তব্য আইন উপদেষ্টার। উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনের আশাবাদ। নির্বাচনের আগে ছাড় হচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 6ষ্ঠ কিস্তি, জানালেন অর্থ উপদেষ্টা। বিএনপির সাথে IMF প্রতিনিধি দলের বৈঠক। দুর্ধর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে পদ্মার চরে পুলিশের অপারেশন ফার্স্ট লাইট। দেশি বিদেশি অস্ত্র ও মাদকসহ 21 জন আটক। এবং শর্ত সাপেক্ষে ভবনের উচ্চতা দ্বিগুণ করে ড্যাপের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সংশোধনকে স্বাগত জানালেন আবাসন খাতের ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।